স্মৃতিপট, ঘটনা শুনুন গল্পের মতো করে। ভিউয়ার্স, আজকে আবার চলে এলাম স্মৃতিপটের ৭৩তম এপিসোড নিয়ে। আমি সুশোভন। আজকে আবার বেশ কিছুদিন পর আপনাদের সামনে একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দুটো ভয়ের ঘটনা পড়ে শোনাবো, যে দুটো ঘটনা আমার খুবই ভালো লেগেছে। আজকের প্রথম ঘটনাটা আমাকে পাঠিয়েছে সুরেশ দে, কোন্নগর থেকে। আর আজকের দ্বিতীয় ঘটনাটা আমাকে পাঠিয়েছেন ঈশান চক্রবর্তী, মালদা থেকে। প্রথম ঘটনাটা খুবই ইউনিক একটা ঘটনা। যদি আপনারা খুব মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা অন্যান্য সমস্ত ঘটনার থেকে কতটা আলাদা। আর আজকের দ্বিতীয় ঘটনার বিষয়ে তো কোনো কথাই হবে না, কারণ এইরকম ঘটনা আমি খুবই কম শুনেছি, বা বলতে পারেন আমার চ্যানেলে এই ধরনের ঘটনা খুব কমই এসেছে। তাহলে চলুন দেরি না করে ঝটপট চলে যাই আজকের প্রথম ঘটনায়। সুশোভন, তোমাকে নাম ধরেই সম্বোধন করলাম, কারণ তুমি হয়তো বয়সে আমার থেকে কিছুটা ছোটই হবে। আমার নাম সুরেশ দে। আমি এখন থাকি কলকাতাতে, কিন্তু আমার বাড়ি কোন্নগর। আমি একটা বেসরকারি ফার্মে জব করি, তাই হাতে প্রায় সময় নেই বললেই চলে। তাছাড়াও আমি যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি সেটা বেশ অদ্ভুত একটা ঘটনা। আমি নিজেই যেন বিষয়টা বিশ্বাস করতে পারি না, তাই ঘটনাটা লিখব কি না সেই নিয়েও একটু দ্বিধাতে ছিলাম। তারপর ভাবলাম জীবনে তো অদ্ভুত ঘটনা ঘটতেই পারে, তাই ঘটনাটা তোমাকে পাঠালাম। ভালো লাগলে বা পছন্দ হলে তোমার শ্রোতাদের পড়ে শুনিও। ঘটনাটা বেশ কিছু বছর আগের ঘটনা। তখন আমি নতুন কাজ পেয়েছি। আমি বরাবরই একটু একা একা থাকা পছন্দ করতাম, তাই বেহালাতে একটা ছোটোখাটো ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করি। ফ্ল্যাটটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ ফ্ল্যাটটা ছিল বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে আর বেশ খোলামেলা। আমি হলাম একটু অন্য টাইপের, মানে আমার ঘরবাড়ি গোছাতে খুব ভালো লাগে, তাই অল্প দিনের মধ্যেই বিভিন্ন আসবাবে ঘর ভর্তি করে ফেললাম, আর সেগুলো ফ্ল্যাটের নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে আরম্ভ করলাম। কিন্তু তখনও একটা প্রবলেম ছিলই। যতই মোবাইল বা হাতঘড়ি থাকুক না কেন, একটা দেওয়াল ঘড়ি না থাকলে যেন সময় ঠিক থাকে না। তাই একদিন অফিস থেকে ফেরার সময় গেলাম এক ঘড়ির দোকানে। অনেক ঘড়ি দেখার পর আমার চোখ আটকালো দোকানের দেওয়ালে আটকানো একটা ঘড়ির ওপর। আমি সেই ঘড়িটার কথা জানতে চাইলে দোকানদার বলল ওটা পুরনো ঘড়ি। আমি তাকে জিজ্ঞাসা করলাম ওরা কি অ্যান্টিক জিনিসও বিক্রি করে? তাতে দোকানদার বলল ওরা শুধু অ্যান্টিক ঘড়ি বিক্রি করে। তো আমার সেই ঘড়িটা এত পছন্দ হলো যে আমি সেটাই কিনে নিলাম। কিন্তু সেদিন ক্লান্তির কারণে ঘড়িটা দেওয়ালে না লাগিয়ে বেডসাইড টেবিলেই রেখে দিলাম। আমি সাধারণত রাতে একবার ঘুমিয়ে পড়লে সকাল না হওয়ার আগে উঠি না, কিন্তু আমার আজও মনে আছে সেদিন কিসের যেন একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। তারপর রুমের আলো জ্বালিয়ে চারিদিকে দেখার পর যখন ঘড়িটার উপর আমার চোখ পড়ল, তখন বুঝতে পারলাম শব্দের উৎস। কিন্তু সাথে সাথে আমার মাথায় এটাও এলো যে ঘড়িতে তো ব্যাটারিই নেই, তাহলে ঘড়িটা চলছে কি করে? কিন্তু এটা ভাবা মাত্রই ঘড়ির আওয়াজটাও থেমে গেল। আমি ভাবি পুরনো ঘড়ি হয়তো কোনো কারণে চালু হয়ে গিয়েছিল। এরপর সারা রাতে আর কিছুই হয় না। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে যাই। অফিস থেকে ফেরার সময় আমি ঘড়িটার জন্য ব্যাটারি কিনে আনি, আর ঘড়িটাও আমার বেডরুমে একটা জায়গা ঠিক করে টাঙিয়ে দিই। এরপর আমি ফ্রেশ হয়ে রাতের ডিনার সেরে কিছু অফিস ওয়ার্ক করে শুয়ে পড়ি, আর সারাদিন ক্লান্তির কারণে ঘুমিয়েও পড়ি। কিন্তু সেদিন রাত্রেই আমি একটা বাজে স্বপ্ন দেখি আমার বড় পিসি মারা গেছে। আর তখনই আমার ঘুমটা ভেঙে যায়, আর শুনতে পাই ঘড়ির তীব্র টিকটিকা আওয়াজ। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়িতে 1টা বাজছে, কিন্তু আমি বুঝতে পারি না ঘড়ির আওয়াজটা হঠাৎ এত জোরে শোনাচ্ছে কেন। তারপরে মনে হয় হয়তো রাতের বেলা আশপাশের পরিবেশ শান্ত হওয়ার জন্য এমন মনে হচ্ছে, তাই আমি একটু বাথরুম থেকে গিয়ে জল খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়ি অফিসের উদ্দেশ্যে।
আর অফিসের কাজের চাপে আগের রাতে সব কথাও ভুলে যাই। কিন্তু দুপুরে হঠাৎই আমার বাবা ফোন করে জানায় যে আমার বড় পিসি মারা গেছে। এটা শোনা মাত্র রাতের স্বপ্নটা আমার চোখের সামনে ভাসতে থাকে। বারবার মনে হতে থাকে এটা কি শুধুই কাকতালীয়? যাই হোক, মনটা বেশ খারাপই হয়ে যায়। বাড়ি ফিরে সেদিন ডিনার করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর সাথে সাথে ঘুমিয়েও পড়ি। সেদিনও একটা স্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। দেখি আমার মা বাথরুমে পড়ে গিয়ে হাঁটু ভেঙে ফেলেছে, আর তার সাথে শুনতে পাই আগের দিনের মতোই ঘড়ির তীব্র আওয়াজ। সাথে সাথে ঘড়ির দিকে চোখ পড়লে দেখি ঘড়িতে 1টাই বাজে। স্বপ্নটা দেখার পর মনটা খচখচ করতে থাকে। ভাবি সকালে উঠেই বাড়িতে ফোন করব। তারপর রাতটা কোনোভাবে কেটে যায়। পরদিন ঘুম ভাঙে বাবার ফোন পেয়ে। বাবা ফোন ধরতেই বুঝতে পারি আমার স্বপ্নটা আবার সত্যি হলো, কিন্তু কিভাবে হচ্ছে তা বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি কোনো রকমে রেডি হয়ে অফিসে 2 দিন ছুটির জন্য মেল করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। এরপর মাকে হসপিটালে ভর্তি করে সব কিছু ব্যবস্থা করে 2 দিন পর আবার ফিরে আসি। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করি, যে 2 দিন আমি বাড়িতে ছিলাম সে 2 দিন কোনো স্বপ্ন আমি দেখিনি। সেদিন রাত্রেও একই ব্যাপার ঘটে, কিন্তু এবারের স্বপ্নটা ছিল ভীষণ ভয়ের, আর তার সঙ্গে ছিল দুঃখের। আমি দেখি আমার এক মামাতো বোন যে প্রেগনেন্ট ছিল, সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার মিসক্যারেজ হয়ে যায়। এটা দেখার পর ভয়ে আমার গলা শুকিয়ে যায়। আর সেদিন আর একটা জিনিসও লক্ষ্য করি, প্রতিদিনই আমি যখন স্বপ্নগুলো দেখি তখন ঘড়িতে 1টাই বাজে আর ঘড়ির আওয়াজ তীব্র হয়ে যায়। ফলে পরের দিনই আমি ওই ঘড়িটা খুলে রেখে দিই একটা ড্রয়ারে, আর ভাবতে থাকি আমি যে স্বপ্নটা রাত্রে দেখেছি, আগের 2টো স্বপ্নর মতো যদি এটাও সত্যি হয় তাহলে কি হবে। ভাবতে ভাবতেই ফোনটা বেজে ওঠে, আর ফোনের দিকে তাকিয়েই আমি চমকে যাই, কারণ ফোনটা ছিল ওই মামাতো বোনের হাজব্যান্ডের। আমি ভয়ে ভয়ে কলটা রিসিভ করি, আর তখনই জানতে পারি আমার স্বপ্নটা এবারও সত্যি হয়েছে। যাই হোক, আমি তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ি আমার অফিসে। অফিস থেকে ফেরার পথে কি মনে হতেই ওই ঘড়ির দোকানে যাই ঘড়িটা সম্পর্কে কিছু জানার জন্য। কিন্তু ওই দোকানের দোকানদার বলে একজন লোক 3 মাস আগে ওই ঘড়িটা বিক্রি করে চলে গেছে। অগত্যা আমারও আর কিছু করার ছিল না, ফ্ল্যাটে ফিরে আসি। কিন্তু রাতের বেলা ঘুমাতে ভয় লাগতে শুরু করে, কিন্তু ক্লান্তি বশে ঘুম চলেই আসে। ঠিক একইভাবে ঘুম ভাঙে আমার এক কলিগের অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে, আর তখনই বুঝতে পারি ঘড়িটা ড্রয়ারের মধ্যে থেকেই কি ভীষণ জোরে জোরে আওয়াজ করছে। তখনই মোবাইলে দেখি তখনও বাজছিল রাত 1টা। পরের দিন তাড়াতাড়ি অফিসে গিয়ে পৌঁছাই, আর পৌঁছেই জানতে পারি ওই অ্যাক্সিডেন্টের ঘটনাটা। ওই অফিসেই একজন কাজ করত, যে এইসব প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে চর্চা করত। তাকে আমি সব কথা খুলে বলি। সে শোনা মাত্রই আমার সাথে আমার ফ্ল্যাটে আসে, আর ঘড়িটা সঙ্গে করে নিয়ে যায়। এর 3 দিন পর ও ওই ঘড়িটা নিয়ে আসে অফিসে, আর বলে এই 3 দিনে ওর সাথেও কিছু অঘটন ঘটেছে, আর সেটাও আগেই স্বপ্নে দেখতে পেয়েছে। সে ওর অভিজ্ঞতা থেকে জানায় হয়তো এটা কোনো ব্যক্তির খুব প্রিয় বস্তু ছিল, আর সেই ব্যক্তি অপমৃত্যুতে মরেছে, আর সেই সময়টা ছিল রাত 1টা। ফলে ওই সময় হলেই ওই ঘড়ির বর্তমান মালিকের সাথে কিছু না কিছু অঘটন ঘটছে। সে এটাও বলে আমার উচিত ঘড়িটা আবার ওই ঘড়ির দোকানেই ফেরত দিয়ে দেওয়া। আমিও তার কথা মতো ঘড়িটা দোকানে বিনা পয়সাতেই ফেরত দিয়ে দিই। এরপর আবার সব কিছু ঠিকঠাক চলতে থাকে। স্মৃতিপট, ঘটনা শুনুন গল্পের মতো করে। প্রথমেই ধন্যবাদ জানাই সুরেশবাবুকে এরকম একটা ঘটনা আমাদের শ্রোতা বন্ধুদেরকে উপহার দেওয়ার জন্য। এরপরেই বলি যে দেখুন, আপনি যে ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনিনি। সেই জন্যই আপনার ঘটনাটা আমি আজকে আমার শ্রোতা বন্ধুদেরকে শোনালাম। খুব ভালো লাগলো আপনার ঘটনাটা। তবে আপনি যে ঘটনা বলেছেন
সেটা যদি সত্যিই আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে এটা অবশ্যই আপনার ক্ষেত্রে একটা ভয়ানক অভিজ্ঞতা। তবে এর আগে আমি এরকম পুরনো জিনিস কিনে সেটার থেকে ভয় পাওয়ার বিষয়ে শুনেছি বা আমার শ্রোতা বন্ধুদেরকে শুনিয়েছি। যাই হোক, এখানেই বলে রাখি যে আমাদের প্রত্যেকটা এপিসোডে বলা প্রত্যেকটা ঘটনা আমাদের বিভিন্ন শ্রোতা বন্ধুরা মেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে থাকেন, যেগুলো তাদের সঙ্গে অথবা তাদের পরিচিত মানুষদের সঙ্গে বিভিন্ন সময়ে ঘটেছে। তবে এখানেই বলে রাখি যে আমাদের প্রত্যেকটা ঘটনা বিশ্বাস করা অথবা না করা পুরোটাই নির্ভর করছে শ্রোতা বন্ধুদের নিজেদের উপরে। তাই আমি বলি যে এই ঘটনাগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করাই হবে সব থেকে যুক্তিযুক্ত। আমাদের চ্যানেল কোনোভাবেই কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। এবারে আমাদের এখানে ঘটনা পাঠানোর নিয়মটা আপনাদের একটু বলে দিই। সেটা হলো, আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের চ্যানেলের মাধ্যমে শুনতে চান অথবা শোনাতে চান, তাহলে দেরি না করে ঝটপট লিখে পাঠিয়ে দিন আপনাদের ঘটনা আমাদের মেইল আইডিতে। আমাদের মেইল আইডি হলো sushobanbiswas86@gmail.com। এছাড়াও আপনারা চাইলে আপনাদের ঘটনা লিখে অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো 7001442166। আপনাদের সুবিধার জন্য আমাদের মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর দুটোই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকেই প্রয়োজন পড়লে দেখে নিতে পারেন। এবারে চলে যাব আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। আর দ্বিতীয় ঘটনাটা আমাদের কাছে যেমনভাবে এসেছে আমি ঠিক তেমনভাবেই আপনাদেরকে পড়ে শোনালাম। দাদা, আমার নাম ঈশান চক্রবর্তী, আমার বাড়ি মালদায়। আমি আজকে যে ঘটনা তোমাকে বলবো সেটা আসলেই একটা ঘটনা নাকি বানানো কাহিনী তা আমি জানি না, কারণ ঘটনাটা আমি একজনের মুখ থেকে শুনেছিলাম। আসলে মাধ্যমিক পর্যন্ত আমি মালদাতেই পড়াশোনা করেছি, কিন্তু তারপরে আমার বাবা মা কলকাতার একটা স্কুলে আমাকে ভর্তি করে দেয়। সেই জন্য আমাকে 11 থেকে বাকি পড়াশোনাটা কলকাতাতেই করতে হয়েছে। আমি আমার এমএসসি ডিগ্রিটা কলকাতার আশুতোষ কলেজ থেকে কমপ্লিট করেছিলাম। সেখানে পড়ার সময় আমি যে মেসে থাকতাম সেখানে প্রায় প্রতিদিনই সন্ধেবেলায় একটা আড্ডার আসর বসত। আমাদের মেসের যিনি কেয়ারটেকার ছিলেন তিনি ছিলেন নেপালি, কিন্তু তার বাড়ি ছিল দার্জিলিংয়ে। আমরা তাকে বাহাদুর কাকা বলতাম। এই বাহাদুর কাকার কাছ থেকে আমরা প্রায় প্রতিদিনই সন্ধেবেলায় নানান রকম গল্প শুনতাম। যদিও এখন এগুলোকে গল্প বলছি, তবে বাহাদুর কাকা এগুলো সবই ঘটনা বলেই চালাতো। আর আমাদের এই আড্ডার আসরের প্রধান বক্তাই ছিল বাহাদুর কাকা। আসলে আমাদের এটা যেহেতু একটা ব্যাচেলার মেস ছিল, তাই এখানে কেয়ারটেকারের কাজ অতটা কঠিন ছিল না। সময় সুযোগ পেলেই বাহাদুর কাকা আমাদের আড্ডার আসরে এসে বসে পড়ত, আর আমরাও বাহাদুর কাকার কাছ থেকে নানান রকম ঘটনা শুনতাম। মাঝে মাঝে মনে হয় যে বাহাদুর কাকা যেগুলো বলতো সেগুলো হয়তো গল্প, কিন্তু আবার মনে হয় একটা মানুষ এত সহজে এবং সুন্দরভাবে কিভাবে গল্প বলতে পারত। এত গল্পের স্টক বাহাদুর কাকার কাছে থাকতো কিভাবে? সবথেকে বড় বিষয়, কোনো ঘটনা যদি বানিয়ে বলা হয় তাহলে কিন্তু সেটা 1 মাস পরে বা তারও পরে গিয়ে হুবহু একরকমভাবে বলা সম্ভব না। কিন্তু বাহাদুর কাকা সেটাই করত। অর্থাৎ ধরো আজকে বাহাদুর কাকা যে ঘটনা বলল সেটা 2 মাস পরেও যদি আমরা বাহাদুর কাকাকে জানতে চাইতাম, তাহলে বাহাদুর কাকা একদম একই রকমভাবে ঘটনাটা বলতো। আমরা বেশ কয়েকবার বাহাদুর কাকাকে এইভাবে পরীক্ষা করেছি, কিন্তু প্রতিবারই বাহাদুর কাকা সেই ঘটনা একইভাবে বলতো। তাই বিশ্বাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকতো না। যাই হোক, আমি আজকে যে ঘটনা বলবো সে ঘটনাটা এই বাহাদুর কাকাই আমাদের বলেছিল। তাই বাহাদুর কাকা আমাকে যেভাবে ঘটনা বলেছিল আমি সেইভাবেই বলার চেষ্টা করলাম। তবে আমি জানি আমি বাহাদুর কাকার বলা কথাগুলো ভালোভাবে গুছিয়ে লিখতে পারবো না। সুশোভনদা, আমার বিশ্বাস তোমার মুখে ঘটনা প্রাণ পাবে। দিনটা ছিল শীতকালের সন্ধে। আমরা সবাই শীতে জড়সড় হয়ে আমাদের ঘরের লেপের মধ্যে পা ঢুকিয়ে বসেছিলাম আর নিজেদের মধ্যে কথা বলছিলাম। সে সময়
পড়াশোনার অতটা চাপ ছিল না। হঠাৎ শান্তনু বলল, আজকে যদি বাহাদুর কাকার কাছ থেকে একটা ঘটনা শুনতে পারতাম তাহলে জমে যেত। অমনি আমরা বাহাদুর কাকাকে ডেকে পাঠালাম। বাহাদুর কাকা আমাদের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের পাশের ঘর থেকেও জনাচারেক ছেলেপুলে আমাদের ঘরে এসে ঢুকলো। আমরা বাহাদুর কাকাকে বললাম, কাকা আজকে একটা ঘটনা বলো। কাকা হেসে বলল, তোমরা দেখছি বাচ্চাদের মতো ঘটনা করে আমার মাথা খারাপ করে দেবে। এত ঘটনা আমি কোথায় পাই বলো তো? তবুও আমাদের চাপে পড়ে বাহাদুর কাকা সেদিন একটা ঘটনা আমাদের বলেছিল। বাহাদুর কাকা বলেছিল, তোমরা তো জানোই আমি প্রায় 23 বছর ধরে এই কেয়ারটেকারের কাজ করছি। এক সময়ে আমি কল্যাণীতে একটা ওয়ার্ডে রাতে পাহারা দেওয়ার কাজ করতাম। সেই সময় সেই এলাকায় প্রচণ্ড চুরি হতো। সেজন্য ওই ওয়ার্ডের কমিশনার আমাদের 3 জনকে প্রতিদিন রাতে ওই পুরো এলাকা পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেছিল। আমরা 3 জন ওই এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতাম। আসলে ওই এলাকায় অনেক ফাঁকা জায়গা পড়েছিল, সবে নতুন নতুন বাড়ি হচ্ছে। আমরা সেই সব জায়গার মধ্যে দিয়ে পাহারা দিয়ে বেড়াতাম। সেরকমই একদিন আমরা 3 জন পাহারায় বেরিয়েছি। সময়টা ছিল বর্ষাকাল, আর কিছু কিছু ফাঁকা জায়গায় জল জমেছিল। সেখান থেকে অনর্গল ব্যাঙের ঘ্যানোর ঘ্যাং আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো আমরা 3 জন সাধারণত আলাদা আলাদা দিকে গিয়েই পাহারা দিতাম। আমার সঙ্গে যে 2 জন ছিল তাদের একজনের নাম লেপচা আর অন্যজনের নাম বিবেক। সেদিন বিবেক যেদিকে গিয়েছিল সেদিকে ঘর বাড়ি ছিল, আর আমি আর লেপচা দুজনে আলাদা দিকে গেলেও সেদিকটাই ফাঁকা জায়গায় ছিল। আমরা বেশ ঘুরে ঘুরে পাহারা দিয়ে 3 জনে এক জায়গায় এসে একটা নির্দিষ্ট সময় পরে জড়ো হতাম। সেই জায়গায় 10-15 মিনিট বসে আবার যে যার দিকে পাহারা দেওয়ার কাজে বেরিয়ে পড়তাম। প্রতিদিন এই রকমই চলত। কিন্তু সেদিন আমি আর বিবেক আমাদের নির্দিষ্ট সময়ের পরে এক জায়গায় চলে এলেও লেপচা ফিরল না। আমরা ভেবেছিলাম যে লেপচার হয়তো আসতে একটু দেরি হচ্ছে, তাই একটু বেশিক্ষণ সেই জায়গায় বসলাম, কিন্তু লেপচা এলো না। আমাদের 3 জনের মধ্যেই কথা ছিল যে নির্দিষ্ট সময় পরে যদি কেউ নির্দিষ্ট জায়গায় না আসে তাহলে বাকি 2 জন মিলে তাকে খুঁজতে যাওয়া হবে। কারণ রাতের বেলায় কে কখন কীরকম পরিস্থিতির সামনে পড়ে সে তো বলা যায় না। তাই আমি আর বিবেক 2 জনে মিলে লেপচা যেদিকে গিয়েছিল সেই দিকে গেলাম তার খোঁজ করতে। প্রথমে আমরা অনেক খোঁজাখুঁজি করেও লেপচাকে কোথাও পেলাম না। আর যখন আমরা ওকে পেলাম না, স্বাভাবিকভাবেই আমাদের মনে হলো যে লেপচা হয়তো কোনো সমস্যায় পড়েছে। আসলে আমরা যারা রাতে পাহারা দিই তাদের সাহস একটু বেশিই থাকে, আর সাহস বেশি থাকে বলেই আমরা এই কাজটাকে বেছে নিই। তাই আমাদের মধ্যে কারোর যদি প্রাণ সংশয় না ঘটে তাহলে কেউই এইভাবে সাধারণত হারিয়ে যায় না। আমরা সঙ্গে সঙ্গেই প্রমাদ গুনলাম। আর আমি যে সময়ের কথা বলছি সে সময়ে মোবাইলও ছিল না যে আমরা ফোন করে কয়েকজনকে ডেকে নেব, কারণ পাশের ওয়ার্ডেও আমাদেরই কিছু লোক পাহারা দিচ্ছিল। বাধ্য হয়েই আমরা প্রত্যেকটা জায়গা তন্ন করে লেপচাকে খুঁজতে আরম্ভ করলাম। আমরা যখন এইভাবে লেপচাকে খুঁজছি তখনই আমরা হঠাৎ একটা বড় গাছের ডালে কিছু নড়ে ওঠার আওয়াজে সেদিকে তাকালাম। আর সেদিকে তাকানো মাত্রই আমরা দেখলাম সেই গাছের একটা বেশ মোটা ডালে লেপচা পা ঝুলিয়ে বসে আছে, আর ওর সারা মুখে রক্ত লেগে আছে। ও যেন আমাদেরকে দেখছে কিন্তু চিনতে পারছে না। আমরা ওর দিকে তাকানো মাত্রই ও সেই ডাল থেকে লাফ দিয়ে এসে বিবেকের গলা চেপে ধরল। যদিও প্রথমটায় আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম, পরে নিজেকে ধাতস্থ করে নিয়ে অনেক কষ্টে বিবেককে লেপচার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই বিবেককে ওর হাত থেকে ছাড়াতে পারছিলাম না। তাই বাধ্য হয়েই আমার হাতের 3 ব্যাটারির টর্চটা দিয়ে লেপচার মাথায় একটু জোরেই আঘাত করলাম, আর সঙ্গে সঙ্গেই লেপচা বিবেককে ছেড়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমি লেপচাকে দেখা মাত্রই বুঝতে পারলাম যে
এখন আমাদের সামনে শরীর নিয়ে লেপচা দাঁড়িয়ে থাকলেও ওর ভেতরে যে আছে সে লেপচা না, বরং অন্য কেউ। আর সঙ্গে সঙ্গেই আমি পশুপতিনাথের দোহাই দিতে আরম্ভ করলাম। আর পশুপতিনাথের দোহাই শোনার সঙ্গে সঙ্গেই লেপচা আমাদেরকে ছেড়ে একটা জলাজমির মধ্যে দিয়ে ছুটে পালিয়ে গেল। তখনও বিবেক গলা ধরে বসে আছে। আমি বিবেককে তুলে দাঁড় করালাম। তারপর বিবেক বলল, ওর কি হয়েছে? ও কি পাগল হয়ে গেল নাকি? তখন আমি বিবেককে বললাম যে, শোন, আমরা যাকে দেখছি সেটা কিন্তু লেপচা না, অন্য কেউ। এ কথা শোনা মাত্রই বিবেক আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে ওটা কে? যদিও আমিও জানতাম না যে ওটা কে, তাই সেটাই বিবেককে বললাম। আরও বললাম, আমাদের এক্ষুনি বিবেককে খুঁজে বার করা উচিত, কিন্তু সেটা আমরা দুজন মিলে করতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব পাশের ওয়ার্ড থেকে বাকি 3 জনকেও ডেকে আনতে হবে। সেই মতো আমরা তাদেরকেও ডেকে আনি আমাদের কাছে, আর 5 জন মিলে লেপচাকে খুঁজতে আরম্ভ করি। সারা রাত খোঁজার পর ভোরের দিকে আমরা লেপচাকে দেখতে পাই। তখন ও একটা ফাঁকা জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিল। ওর সারা মুখে তখনও রক্ত লেগেছিল। আমরা সবাই ধরাধরি করে ওকে আমাদের ঘরে নিয়ে আসি, যদিও রাস্তাতেই ওর জ্ঞান ফিরে আসে। বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকার পরেই ও বমি করতে আরম্ভ করে, আর সেই বমির সঙ্গেই উঠে আসে কোনো প্রাণীর মাংস, যা ও গতকাল রাতে খেয়ে নিয়েছিল। এরপর সারাদিন ধরেই ও বমি করতে থাকে। তবে 3-4 বার বমি করার পর থেকে ওর বমির সঙ্গে শুধুই জল বেরোতে থাকে, কারণ সারাদিন ও কিছুই খায়নি, তাই বমির সঙ্গে শুধুই জলই উঠছিল। এইভাবে দুপুর পর্যন্ত ধীরে ধীরে ওর অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে। কিন্তু দুপুর গড়িয়ে যখন বিকেল হয় তখন ও আবার সুস্থ হয়ে যেতে থাকে। আমরা ওকে দেখে ভাবি, যাক, তাহলে এবার ও সুস্থ হয়ে যাবে। ঠিক সন্ধে হওয়ার একটু আগে ও একদম সুস্থ হয়ে যায়, মানে একেবারে নর্মাল। আমাদেরও যেন দেহে প্রাণ এলো। এরপর থেকেও আমাদের সঙ্গে স্বাভাবিক ব্যবহার করে। ঠিক রাত 8টা নাগাদ ও পাশের দোকান থেকে একটা সিগারেট খেয়ে আসছি বলে বেরিয়ে যায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। ও প্রায়ই সেই দোকানে যেত। কিন্তু দোকানে যাওয়ার 30 মিনিট পরেও ও যখন ঘরে ফিরল না, তখন আস্তে আস্তে আমাদের টেনশন বাড়তে আরম্ভ করলো। এরও 2 ঘন্টা পরে আমরা আর অপেক্ষা না করে ওকে খুঁজতে বেরিয়ে পড়ি। সেদিন আমরা অনেক জায়গায় খোঁজার পরে ওকে আমরা সেই গাছটার উপরেই পাই, যে গাছটার উপরে ও আগের দিন বসেছিল। কিন্তু সেদিন যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই আমরা ওকে এক প্রকার জোর করেই সেই গাছ থেকে নামিয়ে নিয়ে আসি, আর ওকে সবাই মিলে চেপে ধরা হয়। তারপর আমি পশুপতিনাথের দোহাই জোরে জোরে উচ্চারণ করতে আরম্ভ করা মাত্রই ও ভীষণ জোরে চেঁচিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা ওকে ধরাধরি করে আমাদের ঘরে নিয়ে আসি, আর চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফেরানো হয়। তারপর সারা রাত ও চুপচাপ ঘরে এক কোণে ঘুমিয়েই কাটিয়ে দেয়। পরের দিন সকাল থেকেই আবার ও একই রকমভাবে বমি করা আরম্ভ করে। সেই সময় আমরা বুঝে উঠতে পারছিলাম না যে ওকে নিয়ে আমরা কি করব। বাধ্য হয়ে আমরা বিষয়টা লোকাল একটা লোককে বলি। লোকটা কথাটা শোনা মাত্রই কিছুক্ষণের মধ্যে আরেকজনকে নিয়ে আমাদের ঘরে হাজির হয়। সে কিছুক্ষণ ধরে লেপচাকে দেখে, তারপর বলে যে ওকে নাকি পিশাচে ধরেছে। এই কথা শোনা মাত্রই আমরা তাকে জিজ্ঞাসা করি যে তাহলে এখন কি করতে হবে। সে বলে সে তার গুরুদেবকে নিয়ে কালকে সকালবেলায় আসবে, কিন্তু আজকের রাতে কোনোভাবেই লেপচাকে ঘর থেকে বাইরে বেরোতে দেওয়া যাবে না। আমরাও সেই রাতে সবাই জেগে থেকে লেপচাকে পাহারা দিই। পরের দিন সেই লোকটা তার গুরুদেবকে নিয়ে আসে, আর সেই লেপচাকে সুস্থ করে দেয়। দাদা, এই ঘটনাটা আমরা পরেও একবার বাহাদুর কাকাকে বলতে বলেছিলাম। বাহাদুর কাকা আমাদেরকে এই ঘটনাটা একই রকমভাবে বলেছিল। সবথেকে বড় ব্যাপার, এই লেপচা নামের লোকটা একবার বাহাদুর কাকার সঙ্গে দেখা করার জন্য আমাদের মেসেও এসেছিল, আর বাহাদুর কাকা সেই সময়ে আমাদের সঙ্গে লেপচার পরিচয়ও করিয়ে দিয়েছিল। আর লেপচার সামনেই ওই ঘটনাটা আমাদেরকে আরেকবার বলেছিল।
মুক্তিপথ। ঘটনা শুনুন গল্পের মতো করে। আজকের দ্বিতীয় ঘটনাটা পাঠানোর জন্য ঈশান চক্রবর্তীকে জানাই অশেষ ধন্যবাদ। ঘটনাটা কিন্তু সত্যি ভীষণ ভয়ের ছিল। এরকম ঘটনা আমরা সচরাচর বিভিন্ন সিনেমায় দেখে থাকি, তবে যখন ভাবি যে এই ধরনের ঘটনা সত্যি সত্যি কারোর সঙ্গে ঘটেছে, তখন নিজের অজান্তে হলেও মনের ভেতর একটু ভয় লাগে। যাই হোক, এই ঘটনা এবং আজকের পুরো এপিসোড শোনার পর আপনাদের কার কী মনে হলো এবং কার কতটা ভয় লাগলো সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। তার সঙ্গে আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে রাত ঠিক 9টার সময়। তার আগে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।